আসসালামু আলাইকুম। ফাউন্ডেশনস অফ আইএলটিএস অ্যাডভান্সড গ্রামার অ্যান্ড বেসিক স্পোকেন কোর্সের আজকে আমরা তৃতীয় ক্লাস করব। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে পার্টস অফ স্পিচ। তো আজকে আমরা এ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম হচ্ছে পার্টস অফ স্পিচ কাকে বলে এটা জেনে নেওয়া উচিত। তো একটি সেন্টেন্সে মূলত অনেক ধরনের শব্দ ব্যবহার করা হয়ে থাকে। তো একটা সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটা শব্দই ভিন্ন ভিন্ন কাজ সম্পাদন করে থাকে। তো ব্যবহার ও কাজের উপর ভিত্তি করে আমরা বাক্যে যে শব্দসমূহ ব্যবহার করে থাকি ওইগুলোকে আমরা বিভিন্ন বিভিন্ন ভাগে ভাগ করে থাকি। ওই ভাগ ওই শ্রেণীবিভাগকেই মূলত হচ্ছে আমরা পার্টস অফ স্পিচ বলে থাকি। একটা সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটা শব্দসমূহকে আমরা যখন ব্যবহার ও কাজের উপর ভিত্তি করে বা ব্যবহার ও উদ্দেশ্যের উপর ভিত্তি করে ভাগ করে থাকি তখন ওই অংশগুলোকেই হচ্ছে মূলত আমরা পার্টস অফ স্পিচ বলে থাকি। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দই হচ্ছে এক একটা আলাদা আলাদা পার্ট অফ স্পিচ। তো আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে ওইগুলা দেখার চেষ্টা করি। এখানে আমরা কিছু এক্সাম্পল দেখতে পাচ্ছি যে, ১ম এ একটা এক্সাম্পল আছে যে, "সাকিব আল হাসান ইজ এ গুড ক্রিকেটার।" এখানে সাকিব আল হাসান একজনের ব্যক্তির নাম, তারপর হচ্ছে ইজ এ গুড ক্রিকেটার। আলাদা, আলাদা অনেকগুলো শব্দ একসাথে মিলে হচ্ছে একটা প্রপার সেন্টেন্স তৈরি হইছে যে সাকিব আল হাসান একজন ভালো ক্রিকেটার। তো এখানে কিন্তু আমরা যে সাকিব আল হাসান এই শব্দ দ্বারা মূলত আমরা একজন ব্যক্তির নাম বুঝাইতেছি। তারপর হচ্ছে এই যে ক্রিকেটার সে কি? সে একজন যে ক্রিকেটার ওইটা ক্রিকেটার বুঝাইতেছি। বা সে কেমন ক্রিকেটার? সে ভালো না খারাপ? ওইটা আমরা ওই ওয়ার্ড গুড এই গুড দ্বারা প্রকাশ পাইতেছে। সো এখানে ইজ হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হইছে। তো প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু আলাদা, আলাদা উদ্দেশ্য এখানে সম্পাদন করছে। যেখানে আমরা সাকিব আল হাসান একজন ব্যক্তির নাম বোঝানোর স্বার্থে হচ্ছে আমরা এখানে সাকিব আল হাসান আনছি। এখানে আমরা গুড আনছি হচ্ছে সে কেমন ক্রিকেটার, ভালো না খারাপ সেটা বোঝানোর জন্য। এখানে ক্রিকেটার আনছি আমরা সে কি সেটা বোঝানোর জন্য। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ওয়ার্ডই হচ্ছে তাদের আলাদা, আলাদা কাজ সম্পাদন করতে পারছে। তো এখানে আমরা যেহেতু একটা প্রপার সেন্টেন্স এখানে আছে, সো প্রপার সেন্টেন্সের প্রত্যেকটা অংশকেই মূলত হচ্ছে আমরা একটা আলাদা, আলাদা পার্ট অফ স্পিচ বলতে পারি। এখন এটা কোন ধরনের পার্ট অফ স্পিচ? পার্ট অফ স্পিচ এর অনেক প্রকারভেদ আছে। তো সেটা হচ্ছে আমরা প্রকারভেদে গেলে জানতে পারবো যে এখানে সাকিব আল হাসানটা পার্টস অফ স্পিচ এর কোন প্রকার বা গুড কোনটা, ক্রিকেটের কোনটা, এটা পরবর্তীতে আমরা প্রকারভেদে যখন যাব তখন দেখতে পারবো। সে এরপরে যে কিছু এক্সাম্পল গুলা যে হি গোস টু স্কুল, এখানে আমরা হি গোস টু স্কুল আলাদা, আলাদা ৪ টা ওয়ার্ড মিলে হচ্ছে আমরা একটা প্রপার সেন্টেন্স তৈরি করছি। এখানে প্রত্যেকটা সেন্টেন্স প্রত্যেকটা ওয়ার্ডই হচ্ছে আলাদা, আলাদা কাজ সম্পাদন করছে। হি দ্বারা একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে, গোজ দ্বারা সে কি করতেছে তার কাজ বুঝাইতেছে। তারপর হচ্ছে টু দ্বারা সে তার দিক বুঝাইতেছে যে সে কোন দিকে যাচ্ছে। তারপর হচ্ছে স্কুল দ্বারা সে কোথায় যাচ্ছে এইটাও বুঝাইতেছে। সো প্রত্যেকটা ওয়ার্ডেরই আমরা দেখতে পাচ্ছি যে আলাদা, আলাদা কিছু উদ্দেশ্য আছে। সো ওইগুলার উপর ভিত্তি করে হচ্ছে মূলত আমরা একটা সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটা ওয়ার্ডকে আলাদা, আলাদা পার্টে ভাগ করে থাকি। ওইগুলাকে মূলত হচ্ছে আমরা পার্ট অফ স্পিচ বলে থাকি। তো এখানে বাকি যে ২ টা সেন্টেন্স আছে ওইগুলোও সেম। এখানে প্রত্যেকটা ওয়ার্ডেই প্রত্যেকটা সেন্টেন্সেই বিভিন্ন ধরনের ওয়ার্ড ব্যবহার করা হয়েছে। প্রত্যেকটা ওয়ার্ডেরই হচ্ছে আলাদা, আলাদা উদ্দেশ্য আছে। সো প্রত্যেকটাই হচ্ছে এই সেন্টেন্সের পার্ট অফ স্পিচ। তবে একটা কথা মনে রাখতে হবে, আমরা কিন্তু একটা সেন্টেন্সে যখন আমরা কোনো ওয়ার্ড ব্যবহার করব, তখনই শুধুমাত্র ওই ওয়ার্ডগুলোকে আমরা পার্ট অফ স্পিচ বলতে পারবো। য যতক্ষণ না ওই ওয়ার্ডটা কোনো একটা সেন্টেন্সে ব্যবহার করা হইছে, ততক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে ওই ওয়ার্ডটাকে পার্ট অফ স্পিচ বলতে পারবো না। যেমন ধরুন আমরা যদি বলি অনেস্টি, অনেস্টি একটা ওয়ার্ড, এটা হচ্ছে সততা। তো আমরা যদি শুধুমাত্র অনেস্টি বলি ওইটাকে কিন্তু আমরা পার্ট অফ স্পিচ বলতে পারবো না। কিন্তু আমরা যখন অনেস্টি দিয়ে একটা প্রপার সেন্টেন্স মেক করবো যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তখনই শুধুমাত্র আমরা ওই অনেস্টিকে একটা পার্ট অফ স্পিচ বলতে পারবো। পার্ট অফ স্পিচ মানে হচ্ছে বাক্যের অংশ। সো আমরা যখনই কোনো একটা বাক্যে কোনো একটা ওয়ার্ড ব্যবহার করা হবে, তখনই তাকে আমরা হচ্ছে মূলত একটা পার্ট অফ স্পিচ বলতে পারবো। বাক্য ছাড়া হচ্ছে কোনো ওয়ার্ডকে আমরা আলাদাভাবে পার্ট অফ স্পিচ বলতে পারবো না। এখন হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচ কত প্রকার ও কি, কি এটা জেনে নেওয়া প্রয়োজন। তো পার্টস অফ স্পিচ মূলত হচ্ছে ব্যবহার ও কাজের উপর ভিত্তি করে মূলত আমরা পার্টস অফ স্পিচকে ৮ ভাগে ভাগ করে থাকি। তো সেই ৮ ভাগটা হচ্ছে যে ব্যবহার ও কাজের উপর ভিত্তি করে আমরা পার্টস অফ স্পিচকে ৮ ভাগে ভাগ করতে পারি। তো ৮ ভাগটা কি, কি? একটা হচ্ছে নাউন, তারপর হচ্ছে প্রোনাউন, তারপর হচ্ছে ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন,
ইন্টারজেকশন। তো পার্টস অফ স্পিচ মূলত হচ্ছে এই ৮ প্রকার। এখন আমরা বিস্তারিত জানার চেষ্টা করব যে নাউন কি, প্রোনাউন কি, ভার্ব কি, অ্যাডজেক্টিভ কি, অ্যাডভার্ব কি, প্রিপোজিশন কি, কনজাংশন কি, ইন্টারজেকশন কি, প্রত্যেকটা আমরা আলাদা আলাদাভাবে জানার চেষ্টা করব। তো এগুলোই হচ্ছে মূলত পার্টস অফ স্পিচের মূল ৮ প্রকার। তো এখন আমরা বিস্তারিত দেখে নেই প্রত্যেকটা আলাদা আলাদা কি বুঝাইতেছে নাউন দ্বারা, প্রোনাউন দ্বারা ওইগুলা। প্রথমত হচ্ছে নাউন। যে ওয়ার্ড দ্বারা মূলত হচ্ছে আমরা কোনো কিছুর নাম বুঝাই, যেমন কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, ঘটনা, এ অর্থাৎ যেকোনো কিছুর যদি নাম বোঝানো হয়ে থাকে কোনো ওয়ার্ড দ্বারা, তাহলে কিন্তু আমরা ওই ওয়ার্ডটাকে নাউন বলতে পারি। অর্থাৎ নাউন মানে হচ্ছে কোনো কিছুর নাম বোঝায়। যে ওয়ার্ড দ্বারা আমরা কোনো কিছুর নাম বুঝাই, ওই ওয়ার্ডকেই মূলত হচ্ছে আমরা নাউন বলে থাকি। এখানে আমরা নাউন হচ্ছে ব্যক্তির নাম হতে পারে, বস্তুর নাম হতে পারে, তারপর হচ্ছে প্রাণীর নাম হতে পারে, স্থান হতে পারে, ঘটনা হতে পারে। সো এই জাতীয় হচ্ছে অনেক ধরনের যেকোনো ধরনের নাম বুঝালেই হচ্ছে আমরা তাকে নাউন বলবো। আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে দেখি। এখানে প্রথমত হচ্ছে যে আমরা আগে একটা সেন্টেন্স নিছিলাম যে সাকিব আল হাসান ইজ এ গুড ক্রিকেটার। এখানে এই যে সাকিব আল হাসান, আমরা আগে যে ওয়ার্ডটা ব্যবহার করছি, আমরা বলছিলাম না যে কোন ওয়ার্ডটা আমরা কোন ধরনের পার্ট অফ স্পিচ, এটা আমরা দেখার চেষ্টা করব। তো এখানে আমরা আগের যে সেন্টেন্সে ব্যবহার করছিলাম যে সাকিব আল হাসান, ওই সাকিব আল হাসান দ্বারা একজন ব্যক্তির নাম বোঝানো হয়েছে। তো এখানে ব্যক্তির নাম যেহেতু বোঝানো হয়েছে, সো এটাকে আমরা নাউন বলবো। অর্থাৎ সাকিব আল হাসান এই ওয়ার্ডটা এই সেন্টেন্সের কোন পার্ট অফ স্পিচ, এটা হচ্ছে নাউন। তারপরে একটা সেন্টেন্স যেটা হচ্ছে যে ডায়মন্ড ইজ এ প্রিশিয়াস মেটাল, মানে ডায়মন্ডটা হচ্ছে খুব দামি একটা বস্তু। সো এখানে ডায়মন্ডটা হচ্ছে একটা বস্তুর নাম বোঝানো হয়েছে। অর্থাৎ যে কোনো কিছুর বস্তুর নাম বোঝালেও হচ্ছে এটা নাউন। মানে যে কোনো কিছুর নাম বোঝালেই হচ্ছে ওটা নাউন হবে। সো ডায়মন্ডটা এখানে নাউন। তারপর হচ্ছে যে ক্যাটস আর ফেইথফুল অ্যানিমালস। সো যে আমাদের যে বিড়ালগুলো হচ্ছে খুব বিশ্বাসযোগ্য প্রাণী, ওইটা বোঝানো হয়েছে। তো ক্যাটস এখানে হচ্ছে বিড়াল বোঝানো হয়েছে। সো এখানেও ক্যাটস দ্বারাও হচ্ছে নাম বোঝানো হয়েছে, বিড়ালের নাম বোঝানো হয়েছে। তো এখানে ক্যাটস এখানে নাউন। তারপর হচ্ছে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। সো এখানে ঢাকা দ্বারা একটা স্থানের নাম বোঝানো হয়েছে। সো ঢাকা হচ্ছে এখানের নাউন। তো আমরা আশা করি বুঝতে পারছি নাউন মানে কি। নাউন মানে হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন বলে। সো নাউন ব্যক্তির নাম হতে পারে, বস্তুর নাম হতে পারে, প্রাণীর নাম হতে পারে, স্থানের নাম হতে পারে, ঘটনার নাম হতে পারে ইত্যাদি। যে কোনো কিছুর নাম বোঝালে হচ্ছে আমরা তাকে নাউন বলবো। ওকে, তারপর পার্ট পার্ট অফ স্পিচ যেটা প্রোনাউন, এটা আমরা এখন দেখার চেষ্টা করব। এখন আমরা প্রোনাউন কি এটা বিস্তারিত দেখার চেষ্টা করব। তো প্রোনাউন হচ্ছে মূলত আমরা সহজভাবে যদি বলি, যে ওয়ার্ডগুলা হচ্ছে আমরা নাউনের পরিবর্তে ব্যবহার করি, নাউনের বা নামের পরিবর্তে ব্যবহার করি, ওই ওয়ার্ডগুলাকে হচ্ছে আমরা প্রোনাউন বলে থাকি। প্রোনাউনটা হচ্ছে নাউনের সমতুল্য। যেমন আমরা যদি এখানে একটা এক্সাম্পল দেখি যে সাকিব আল হাসান ইজ এ গুড ক্রিকেটার। এখন আমি সাকিব আল হাসান একজন ভালো খেলোয়াড় এটা বলছি। এখন যদি আমি সাকিব আল হাসান সম্পর্কে আরো অনেক কিছু বলতে চাই যে সে একজন অলরাউন্ডার, সে বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য খেললে। এখন যদি আমরা এইটা এভাবে বলি যে সাকিব আল হাসান ইজ এ গুড ক্রিকেটার, সাকিব আল হাসান ইজ এন অলরাউন্ডার, সাকিব আল হাসান প্লেস ফর বাংলাদেশ ক্রিকেট। বারবার যদি হচ্ছে আমরা একটা নাম বারবার উচ্চারণ করে থাকি একটা কথা বলার ক্ষেত্রে, তাহলে কিন্তু এটা শুনতে ভালো দেখায় না। তো এক্ষেত্রে আমরা যখন কোনো একজন ব্যক্তি সম্পর্কে বা যেকোনো নামের সম্পর্কে, নাউন সম্পর্কে আমরা কোনো কিছু বলবো, প্রথমে যদি ওইটা সম্পর্কে আমরা মেনশন করে দেই, তারপরে হচ্ছে ওইটার আমরা নাউনটা ডিরেক্টলি মেনশন না করে নাউনের পরিবর্তে আমরা অল্টারনেটিভ কিছু ওয়ার্ড ব্যবহার করে থাকি। ওই ওয়ার্ড গুলাকেই মূলত হচ্ছে আমরা প্রোনাউন বলে থাকি। যেমন এখানে আমরা যে সাকিব আল হাসান ইজ এ গুড ক্রিকেটার, এখানে আমরা সাকিব আল হাসান ইজ অ্যান অলরাউন্ডার না বলে সাকিব আল হাসানের পরিবর্তে আমরা এখানে হি বসাইছি, মানে সে একজন অলরাউন্ডার। তার মানে এখানে সাকিব আল হাসানের পরিবর্তেই হি বসাইছে। সো হি এখানে সাকিব আল হাসানকেই কিন্তু রেফার করে। সো এখানে সাকিব আল হাসানের পরিবর্তে, সাকিব আল হাসান নামের পরিবর্তে যে ওয়ার্ডটা ব্যবহার করছি আমরা হি, এখানে হিটা হচ্ছে প্রোনাউন। এখানে তারপর আমরা আরেকটা সেন্টেন্স নিয়েছি যে হি প্লেজ ফর বাংলাদেশ ক্রিকেট টিম। তো এখানে হি মানে কে? হি মানে হচ্ছে সাকিব আল হাসান। সো সাকিব আল হাসানকেই হচ্ছে এখানে রেফার করতেছে। দ্যাট মিনস হিটাও এখানে হচ্ছে প্রোনাউন।
সো আমরা বুঝতে পারলাম যে, যে ওয়ার্ড গুলা হচ্ছে নাউনের পরিবর্তে বা নামের পরিবর্তে বসে, ওই ওয়ার্ড গুলাকেই হচ্ছে মূলত আমরা প্রোনাউন বলে থাকি। তো এখানে কিছু কমন প্রোনাউন আমরা দেখি যে আই, মানে আমি যদি আমাদের নিজের সম্পর্কে বলি তখন আমরা আই, তারপরে আমাদের সম্পর্কে বোঝালে উই, তারপর তুমি, তোমরা বোঝালে ইউ, তারপরে সে বোঝানো হইলে হি, সি। তারপর হচ্ছে তারা বোঝাইলে দে, তারপরে যেকোনো বস্তু সম্পর্কে বলতে গেলে আমরা ইট মানে এই এটা বলি। এগুলি হচ্ছে মূলত আমাদের কিছু কমন প্রোনাউন। ওকে, তো আশা করি বুঝতে পারছেন যে প্রোনাউন মানে কি। প্রোনাউন মানে হচ্ছে আমরা যে ওয়ার্ড গুলা নাউনের পরিবর্তে বসাই ওইগুলাকে আমরা মূলত হচ্ছে প্রোনাউন বলে থাকি। ওকে, ওকে, এখন আমরা ভার্ব কাকে বলে এইটা দেখার চেষ্টা করব। ওকে, যে ওয়ার্ড দ্বারা মূলত হচ্ছে কোনো কাজ করা বা হওয়া বোঝায় ওই ওয়ার্ডকেই মূলত হচ্ছে আমরা ভার্ব বলে থাকি। অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা আমরা যেকোনো কাজ করাকে বোঝাই বা কাজ হওয়াকে বোঝাই, ওই ওয়ার্ডটাই হচ্ছে ভার্ব। যেমন এখানে যদি আমরা একটা এক্সাম্পল নেই যে আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি, মানে আমি কি কাজ করতেছি, আমি কি করতেছি, ওইটা যে ওয়ার্ড দ্বারা আমি এখানে বুঝাইতেছি ওই ওয়ার্ডটাই মূলত হচ্ছে এই সেন্টেন্সের ভার্ব। যেমন আই প্লে ক্রিকেট, আই প্লে ক্রিকেট, এখানে আমি ক্রিকেট খেলি, এখানে খেলি, এই খেলি যে প্লে ওয়ার্ড দ্বারা বোঝানো হয়েছে, তার মানে আমার কোনো একটা ক্রিয়া বোঝানো হয়েছে, কোনো একটা অ্যাকশন বোঝানো হয়েছে যে আমি কি কাজ করতেছি, কি করতেছি। দ্যাট মিনস যে ওয়ার্ড দ্বারা হচ্ছে আমরা ওইটা বুঝাই যে আমরা কি কাজ করতেছি বা ওই সেন্টেন্সের সাবজেক্টটা কি করতেছে, ওই ওয়ার্ডকেই মূলত হচ্ছে আমরা ভার্ব বলে থাকি। তারপরে আমরা একটা সেন্টেন্স যেমন হি রাইটস এ লেটার, সে একটি চিঠি লিখে। তো এখানে চিঠি লিখে মানে কি কাজ করতেছে, সে চিঠি লিখতেছে, দ্যাট মিনস রাইটস ওয়ার্ড দ্বারা এখানে তার ক্রিয়াটাকে বোঝানো হয়েছে যে সে কি করতেছে, সে কি কাজ করতেছে। তো আমরা এখানে বলতে পারি যে এখানে হচ্ছে রাইটসটা এখানে ভার্ব। তো আমরা বুঝতে পারলাম যে যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে মূলত হচ্ছে আমরা ভার্ব বলে থাকি। এখন আমরা দেখবো অ্যাডজেক্টিভ কি। অ্যাডজেক্টিভের একটু বিস্তারিত জানার চেষ্টা করব আমরা। তো যে সকল ওয়ার্ড দ্বারা মূলত হচ্ছে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে ওই ওয়ার্ডগুলাকে মূলত হচ্ছে অ্যাডজেক্টিভ বলা হয়ে থাকে। অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা আমরা যে নাউন বা প্রোনাউন একটা সেন্টেন্সে থাকে ওইগুলার কোনো দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তখনই আমরা ওই ওয়ার্ডগুলাকে অ্যাডজেক্টিভ বলে থাকি। তো এখানে অ্যাডজেক্টিভটা হচ্ছে নাউন, মানে এখানে একটা সেন্টেন্সের যে সাবজেক্টটা থাকে নাউন বা প্রোনাউন ওইটার আমরা দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি জানতে পারি ওই ওয়ার্ডের মাধ্যমে। আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে দেখি যে শি ইজ এ বিউটিফুল গার্ল, সে একজন মানে সুন্দর বালিকা। তো এখানে গার্ল, শি ইজ এ গার্ল, বাট শি ইজ এ, সে কেমন বালিকা, সে খুব সুন্দর বালিকা। তো এখানে আমরা বিউটিফুল দ্বারা তার একটা গুণ প্রকাশ করছি। তো এখানে এই ওয়ার্ডটার দ্বারা যেহেতু এখানে ওই যে সাবজেক্ট এখানে প্রোনাউন শি ব্যবহার করা হয়েছে, তার গুণ প্রকাশ করা হয়েছে, সো আমরা এই ওয়ার্ডটাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। তারপর হি ইজ এ রিচ ম্যান, সে একজন ধনী মানুষ। তো এখানে রিচ দ্বারা ওই যে সাবজেক্ট এখানে প্রোনাউন হি, তার অবস্থা নির্দেশ করছে যে সে কেমন, সে ধনী না গরিব। সো এখানে রিচ দ্বারা তার অবস্থা যেহেতু প্রকাশ পাইছে, সো আমরা এখানে রিচকে অ্যাডজেক্টিভ বলবো। তারপরে হি হ্যাজ আ লট অফ মানি, তার কাছে প্রচুর টাকা আছে। সো এখানে যে লট অফ আমরা ব্যবহার করছি, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে তার কাছে কেমন টাকা আছে। সো এখানে পরিমাণটা বোঝানো হয়েছে। সো লট অফ মানে হচ্ছে পরিমাণ বোঝানো হয়েছে। সো যেহেতু এখানে পরিমাণ বোঝানো হয়েছে সেইটাকে আমরা হচ্ছে অ্যাডজেক্টিভ ধরে নেব। তারপর দিস ইজ এ রেড পেন, এটা হচ্ছে একটা লাল কলম। সো এখানে এটা কোন ধরনের কলম, এটার হচ্ছে আমরা অবস্থা প্রকাশ করছি রেড দ্বারা। সো এখানে এটাও হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তো আমরা বুঝতে পারলাম যে যে সকল ওয়ার্ড দ্বারা মূলত ওই সেন্টেন্সের সাবজেক্ট যেটা থাকে নাউন বা প্রোনাউন তার দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি যখন পরিমাণ প্রকাশ করে তখন ওই ওয়ার্ডকে মূলত হচ্ছে আমরা অ্যাডজেক্টিভ বলে থাকি। এখন আমরা অ্যাডভার্ব কি তা দেখার চেষ্টা করব। অ্যাডভার্ব হচ্ছে মূলত সেই সকল শব্দ যা হচ্ছে একটা সেন্টেন্সের ভার্ব বা অ্যাডজেক্টিভকে মডিফাই করে। যে ওয়ার্ড দ্বারা হচ্ছে একটা সেন্টেন্সের ভার্ব বা অ্যাডজেক্টিভকে কোনো কিছু এড করার মাধ্যমে তাদেরকে মডিফাই করে, ওই শব্দগুলোকে মূলত হচ্ছে আমরা অ্যাডভার্ব বলে থাকি। এখানে আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে দেখার চেষ্টা করি যে হি ওয়াক্স স্লোলি, মানে সে
মানে ধীরে, ধীরে হাঁটে। তো এখানে মূলত আমরা দেখতে পাচ্ছি যে সে হাঁটে। he walks আমরা যদি এতটুকু পর্যন্ত বলি যে he walks তার মানে সে হাঁটে। তো এখানে হচ্ছে এই যে ভার্ব সে হাঁটতেছে। সো সে কিভাবে মানে সে কি দ্রুত গতিতে হাঁটতেছে না ধীরে, ধীরে হাঁটতেছে? তো ওই ভার্ব এখানে কিন্তু ওয়াক্সটা হচ্ছে ভার্ব। সে কি করতেছে? সে কাজ করতেছে মানে সে হাঁটতেছে। সো এখানে এটা হচ্ছে ভার্ব। সো ওই ভার্বটাকে যখন আমরা মডিফাই করব মানে ভার্ব সম্পর্কে কোনো কিছু বলতে চাইবো যে সে ওই কাজটা কিভাবে সম্পাদন করতেছে, তখন আমরা যে ওয়ার্ডটা ব্যবহার করব ওই ওয়ার্ডটাই মূলত হচ্ছে অ্যাডভার্ব। যে এখানে আমরা যদি দেখি হি ওয়াক্স স্লোলি, সে ধীরে ধীরে হাঁটতেছে। তো এখানে সে ধীরে ধীরে হাঁটতেছে না দ্রুত গতিতে হাঁটতেছে, ওইটা আমরা ওই ওয়ার্ড দ্বারা প্রকাশ পাইছে। তো আমরা বুঝতে পারলাম যে যে ওয়ার্ড দ্বারা কোনো সেন্টেন্সের ভার্ব বা অ্যাডজেক্টিভকে মডিফাই করে ওই ওয়ার্ডগুলোকেই মূলত হচ্ছে আমরা অ্যাডভার্ব বলে থাকি। তারপর হচ্ছে আমরা আরেকটা এক্সাম্পল যদি দেখি যে মাই কম্পিউটার ওয়ার্কস স্মুথলি, মানে আমার কম্পিউটার খুব মানে ভালোভাবে কাজ করে। তো এখানে আমার কম্পিউটার কাজ করে, এখানে ওয়ার্কস এটা হচ্ছে ভার্ব। ভার্বটা কিভাবে কাজ করে? এখানে কি আমার লেগিংস থাকে না, ফাস্ট কাজ করে না স্লো কাজ করে, ওইটা বুঝিতেছি আমার স্মুথলি ওয়ার্ড দ্বারা। তো এখানে আমার এই কম্পিউটার যে ভার্বটা আছে সেন্টেন্সের ভার্বকে মডিফাই করতেছে ওই ওয়ার্ড দ্বারা। তাই এখানে এই ওয়ার্ডটা হচ্ছে অ্যাডভার্ব। তারপর আরেকটা যে এক্সাম্পল দেখি আমরা যে ইউ আর লুকিং ভেরি স্যাড, তোমাকে দেখতে খুব মানে দুঃখিত লাগতেছে। সো এখানে এখানে স্যাড, স্যাডটা হচ্ছে অ্যাডজেক্টিভ মানে তাকে দেখতে, ইউ আর লুকিং স্যাড মানে তাকে দেখতে দুঃখিত লাগছে। কেমন দুঃখিত মানে খুব বেশি না খুব কম, এটা বোঝানোর জন্য আমরা যে ওয়ার্ডটা ব্যবহার করছি মডিফাই করার জন্য যে খুব ভেরি। তো এখানে আমরা এই ভেরিটা এখানে অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে। তো আমরা বুঝতে পারলাম যে যে সকল ওয়ার্ড ভার্ব বা অ্যাডজেক্টিভকে মডিফাই করে ওই ওয়ার্ডগুলোকেই হচ্ছে মূলত আমরা অ্যাডভার্ব বলে থাকি। সো এখানে কিছু কমন যদি আমরা অ্যাডভার্ব দেখি যেমন ভেরি, তারপর হচ্ছে স্লোলি, ওয়েল, কেয়ারফুলি, এগুলাই হচ্ছে মূলত আমাদের কিছু কমন অ্যাডভার্বস। অর্থাৎ যে কোনো ভার্ব বা অ্যাডজেক্টিভকে মডিফাই যে ওয়ার্ড দ্বারাই করা হয় না কেন ওই ওয়ার্ডগুলোকে মূলত হচ্ছে আমরা অ্যাডভার্ব বলে থাকি। এখন আমরা দেখবো প্রিপোজিশন মানে কি। প্রিপোজিশন হচ্ছে মূলত আমরা বাংলায় যদি এই শব্দটাকে ভাঙি, তো বাংলায় এখানে প্রি শব্দের অর্থ বোঝানো হয় যে পূর্বে, আর পজিশন শব্দের অর্থ বোঝায় যে অবস্থান। তার মানে কোনো কিছুর পূর্বে অবস্থান। প্রিপোজিশন মানে কোনো কিছুর পূর্বে অবস্থান করা বোঝানো হয়। তো এখানে আমরা যদি মানে প্রপার সংজ্ঞায় যাই তাহলে আমরা বলতে পারি যে ওয়ার্ডগুলো আমরা কোনো শব্দের নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে ওই ওয়ার্ডগুলা বাক্যের অন্যান্য অংশের সাথে ওই নাউন বা প্রোনাউনের সম্পর্ক স্থাপন করে, তখন ওই ওয়ার্ডগুলাকে মূলত হচ্ছে আমরা প্রিপোজিশন বলি। অর্থাৎ যে ওয়ার্ডগুলা নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই নাউন বা প্রোনাউনকে বাক্যের অন্যান্য অংশের সাথে সম্পর্কযুক্ত করে, তখনই হচ্ছে ওই ওয়ার্ডগুলাকে মূলত আমরা প্রিপোজিশন বলে থাকি। তো এখানে আমরা কিছু কমন প্রিপোজিশন যদি দেখি যে ইন, তারপর হচ্ছে অন, তারপর ফ্রম, আন্ডার, উইথ, এট, ওভার, অফ, বিলো, থ্রু আউট, বাই, অ্যাবাউট, আনটিল, এটসেট্রা। তো আমরা প্রিপোজিশনের আলাদা একটা ক্লাস করব বিস্তারিত, তখন আমরা প্রত্যেকটা প্রিপোজিশনের আলাদা আলাদা ব্যবহার শেখার চেষ্টা করব। এখন হচ্ছে আমরা কমন মানে প্রিপোজিশন মানে কি ওইটা দেখার চেষ্টা করতেছি। সো এখানে ডিপ আলোচনা হবে না, শুধু আমরা যে বেসিক যে প্রিপোজিশন মানে কি কিছু কমন এক্সাম্পল ওটা দেখার চেষ্টা করব। সো এগুলো মূলত হচ্ছে কিছু কমন প্রিপোজিশন। তো আমরা প্রিপোজিশন মানে বুঝতে পারলাম যে কিছু ওয়ার্ড গুলা হচ্ছে মূলত কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই নাউন বা প্রোনাউনের সাথে বাক্যের অন্যান্য অংশের সম্পর্ক স্থাপন করে, তখনই হচ্ছে ওই ওয়ার্ড গুলোকে মূলত আমরা প্রিপোজিশন বলে থাকি। আমরা কিছু এক্সাম্পল দেখি যে দ্য বুক ইজ অন দ্য টেবিল, এখানে টেবিলটা হচ্ছে একটা নাউন, এখানে পূর্বে আমরা একটা ওয়ার্ড বসাইছি যে অন। তো এখানে এই বইটা এই টেবিলের কোথায় রাখা, এটা মানে যদি আমরা এই ওয়ার্ডটা না বসাইতাম তাহলে কিন্তু আমরা এটা সুনির্দিষ্ট কোনো অর্থ প্রকাশ পাইতো না যে এই বইটা টেবিলের কোথায় রাখা, উপরে রাখা না নিচে রাখা। সো এখানে আমরা টেবিলের পূর্বে ওন ওই ওয়ার্ডটা বসানোর মাধ্যমে আমরা ওই যে টেবিলের সাথে বাক্যের যে অন্যান্য অংশ বুক ইজ তার সাথে সম্পর্ক স্থাপন করছি। তো আমরা ওন বসানোর মাধ্যমে এটার অর্থ হয়েছে যে দ্য বুক ইজ অন দ্য টেবিল মানে বইটা টেবিলের উপর রাখা। সো আমরা এখানে বুঝতে পারলাম যে এই যে ওয়ার্ডটা এখানে ব্যবহার করা হয়েছে নাউনের পূর্বে বসে ওই নাউনটাকে মূলত হচ্ছে বাক্যের যে অন্যান্য অংশ ওইগুলোর সাথে সম্পর্ক স্থাপন করে। তো এই ওয়ার্ডটাই হচ্ছে এখানে প্রিপোজিশন।
আরেকটা যদি আমরা দেখি যে আই লিভ ইন বাংলাদেশ, আমি বাংলাদেশে বসবাস করি। এখানে বাংলাদেশ এর পূর্বে ইন বসে আমি বাংলাদেশের সাথে আমার বাক্যের যে বাকি অংশ আই লিভ এর সম্পর্ক স্থাপন করছে। তো এখানে ইনটা হচ্ছে প্রিপোজিশন। তারপর হচ্ছে যে শি ইজ হাইডিং বিহাইন্ড দ্য ট্রি, সে গাছের পিছনে লুকাচ্ছে। তার মানে গাছের কোথায়, গাছের সামনে না পেছনে, এটা বোঝানোর জন্য আমরা এই যে ওয়ার্ডটাই ব্যবহার করছি, এই নাউনের পূর্বে বসাইছি। সো এখানে এই ওয়ার্ডটা হচ্ছে মূলত আমাদের প্রিপোজিশন। তারপরে আই ব্রট এ গিফট ফর হার ফ্রম দ্য মার্কেট, আমি বাজার থেকে, আমি কোথা থেকে ওর জন্য গিফট কিনছি। তো এটা বোঝানোর জন্য আমরা ফ্রম ব্যবহার করছি। তো এখানে এই যে দ্য মার্কেট, মার্কেটটা হচ্ছে এখানে নাউন, নাউনের পূর্বে আমরা ফ্রম বসাইছি, বসানোর পর ওইটা হচ্ছে বাক্যের যে বাকি অংশ, আই ব্রট এ গিফট ফর হার, ওর সাথে এই মার্কেটের সম্পর্ক স্থাপন করছে। তখন হচ্ছে মূলত আমরা এই যে একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ পেয়েছি সেন্টেন্সের, তখন হচ্ছে এই ফ্রমটা এখানে প্রিপোজিশন হিসেবে কাজ করতেছে। তো আমরা বুঝতে পারলাম যে যখন কোনো ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, ওই নাউন বা প্রোনাউনের সাথে বাক্যের যে অন্যান্য অংশ আছে ওগুলোর সাথে সম্পর্ক স্থাপন করে, তখনই তাকে হচ্ছে আমরা প্রিপোজিশন বলবো। তো আমরা প্রিপোজিশন সম্পর্কে যখন বিস্তারিত ক্লাস করব তখন এগুলার আলাদা আলাদা আমরা ব্যবহার শিখবো। এখন হচ্ছে আমরা কনজাংশন মানে কি, কনজাংশনটা দেখার চেষ্টা করব। যে ওয়ার্ড মূলত হচ্ছে একটা মানে একটা শব্দের সাথে আরেকটা শব্দ অথবা একটা বাক্যের সাথে আরেকটা বাক্য সংযুক্ত করার জন্য আমরা যে ওয়ার্ডগুলা ব্যবহার করি, ওই ওয়ার্ডগুলাকে মূলত হচ্ছে আমরা কনজাংশন বলে থাকি। যে ওয়ার্ড একটি একাধিক শব্দ, বাক্য কিংবা ক্লোজের মধ্যে সংযোগ স্থাপন করে তাকেই কনজাংশন বলা হয়ে থাকে। এটা হতে পারে একটা সেন্টেন্সের ২ টা অংশ অথবা ২ টা আলাদা, আলাদা সেন্টেন্স। অর্থাৎ যখনই কোনো সংযোগ স্থাপনের প্রয়োজন হয় তখন আমরা যে ওয়ার্ডগুলা ব্যবহার করে থাকি, ওই ওয়ার্ডগুলাকে হচ্ছে আমরা কনজাংশন হিসেবে ব্যবহার করে থাকি। কিছু কমন কনজাংশন যেমন এখানে আছে যে এন্ড, অর, বাট, ইয়েট, ফর, নর, সো, বিকজ এটসেট্রা। এগুলোই হচ্ছে কিছু কমন কনজাংশন। আমরা যদি এক্সাম্পলের মাধ্যমে দেখার চেষ্টা করি যে জামাল অ্যান্ড কামাল আর টু ব্রাদার্স, এখানে কিন্তু জামাল আর কামালকে আমরা সংযুক্ত করার জন্য এন্ড এই ওয়ার্ডটা আনছি। সো আমরা আমাদের কথাবার্তায় সচরাচর সবসময় আমরা এন্ড বা অর এগুলা ব্যবহার করে থাকি, কিন্তু ওইগুলো আসলে এক্স্যাক্টলি কি, কোন ধরনের পার্ট অফ স্পিচ এইটা আমরা জানি না। তো আজকের পর তো আশা করি সবাই ক্লিয়ার হইবা যে এটা হচ্ছে কনজাংশন। তো এন্ড দ্বারা হচ্ছে এখানে জামাল এবং কামাল তারা ২ ভাই। তো এখানে জামাল এবং কামালের মধ্যে একটা সংযোগ স্থাপন করার জন্য আমরা এন্ড বসাইছি। এখানে এন্ডটা কনজাংশন হিসেবে কাজ করছে। তারপর এখানে একটা আই লাভ ক্রিকেট, এটা একটা সেন্টেন্স। তারপর শি লাইকস ফুটবল, সে ফুটবল পছন্দ করে, আলাদা সেন্টেন্স। তো আমরা যখন ২ টা সেন্টেন্সকে আলাদা, আলাদা ২ টা সেন্টেন্সকে একসাথে করার জন্য আমরা কোনো আ সংযোগ করতে চাইবো, তখন আমাদের কোনো একটা সংযোগকারী ওয়ার্ড এর প্রয়োজন পড়বে। তখনই ওই ওয়ার্ডটাকে আমরা কনজাংশন হিসেবে বলতে পারি। যেমন আই লাভ ক্রিকেট বাট শি লাইকস ফুটবল, মানে আমি ক্রিকেট পছন্দ করি কিন্তু সে ফুটবল পছন্দ করে। সো আলাদা, আলাদা ২ টা সেন্টেন্সকে আমরা বাট এর মাধ্যমে সংযোগ করছি। সেখানে বাটটা কনজাংশন হিসেবে ব্যবহার করা হয়েছে। তারপর হচ্ছে ডু ইট নাও অর নেভার, এখন করো অথবা কখনো না। তার মানে হচ্ছে এখানে আলাদা, আলাদা ২ টা অংশ আমরা এড করছি ওর এর মাধ্যমে। সো এন্ড, বাট, অর এখানে ৩ টাই হচ্ছে কনজাংশন হিসেবে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ যে ওয়ার্ড এক বা একাধিক শব্দ, বাক্য কিংবা ক্লোজ এর মধ্যে সংযোগ স্থাপন করে তাদেরকে মূলত হচ্ছে আমরা কনজাংশন বলে থাকি। আশা করি কনজাংশনটা ক্লিয়ার হইছে। এখন আমরা দেখব যে ইন্টারজেকশন মানে কি? ইন্টারজেকশন মানে হচ্ছে যে ওয়ার্ড আমাদের যে মনের, আমরা হঠাৎ আমাদের একটা আকস্মিক ভাব চলে আসে আমাদের মধ্যে। আমাদের ভাব, আবেগ ওইগুলা প্রকাশ করার জন্য আমরা যে ওয়ার্ডগুলা ব্যবহার করে থাকি, ওই ওয়ার্ডগুলাই হচ্ছে মূলত ইন্টারজেকশন। যেমন ধরেন আপনার একটা পছন্দের টিম খেলায় জিতছে। তখন আপনার অনেক বেশি খুশি হবেন। তো আপনার যে এই আবেগটা প্রকাশ করবেন, প্রকাশ করার জন্য আপনি কিছু আলাদা এক্সট্রা ওয়ার্ড ব্যবহার করতে পারেন। আপনার ভাব বা আপনার আবেগ প্রকাশ করার জন্য ওই ওয়ার্ড গুলোকে মূলত হচ্ছে ইন্টারজেকশন বলে থাকে। যেমন এই যে আমরা অনেক সময় আমাদের সাপোজ কেউ মারা গেছে তখন আমরা দুঃখ প্রকাশ করি। মানে যেকোনো দুঃখ প্রকাশ করার ক্ষেত্রে আমরা "অ্যালাস" এই ওয়ার্ডটা ব্যবহার করে থাকি। যেমন "অ্যালাস হার ফাদার ইজ ডেড", এখানে আপনার যে আপনার এই খবরটা শোনার পর হচ্ছে আপনার যে একটা, আপনি অনেক দুঃখিত ফিল করতেছেন বা আপনার এই যে মনের আকস্মিক ভাবটা ওইটা প্রকাশ করার জন্য আপনি "অ্যালাস" এই ওয়ার্ডটা ইউজ করছেন।
সো এখানে এই ওয়ার্ডটাই হচ্ছে মূলত ইন্টারজেকশন হিসেবে ব্যবহার করা হইছে। তারপর আপনি একটা খেলতেছিলেন, গেম খেলতেছিলেন, ওইটাতে আপনি জিতছেন। সো আপনি অনেক বেশি খুশি। সো আপনার আবেগটা প্রকাশ করতেছেন, হুররে! হুররে! উই হ্যাভ ওন দ্য গেম। সো এখানে এই যে ওয়ার্ডটা আমরা ব্যবহার করছি, সো এখানে কিন্তু এটা ইন্টারজেকশন হিসেবে ব্যবহার করা হইছে। তারপর হচ্ছে ওহ! হোয়াট এ বিউটিফুল গার্ল শি ইজ। সো আপনি কারোর প্রশংসা করতেছেন। সো আপনি খুব বেশি অ্যামেজড। সো আপনি আপনার আবেগটা প্রকাশ করতেছেন এখানে ওহ! এই ওয়ার্ডটার মাধ্যমে। সো এখানে ওহটা এখানে ইন্টারজেকশন হিসেবে কাজ করতেছে। তারপর হচ্ছে কেউ কোনো একটা কাজ করে ফেলছে। সো অনেক সাহসী একটা কাজ করেছে। আপনি তাকে প্রশংসা জানানোর ক্ষেত্রে আপনার মনের আবেগ প্রকাশ করতেছেন যে, "ব্রাভো! ইউ হ্যাভ ডান ইট।" তার মানে আপনি আপনার মনের আবেগটা প্রকাশ করতেছেন। অর্থাৎ যে ওয়ার্ডগুলো দ্বারা আমরা আমাদের মনের আকস্মিক ভাব বা আবেগ প্রকাশ করে থাকি, ওইগুলাই হচ্ছে মূলত ইন্টারজেকশন। তো এখানে এলাস, হুররে, ওহ, ব্রাভো এছাড়া হচ্ছে আউচ, আহ! এগুলা যে আমরা ব্যবহার করি এই সেন্টেন্সের মধ্যে, এই প্রত্যেকটাই কিন্তু হচ্ছে ইন্টারজেকশন। সো এগুলো আমরা প্রত্যেকেই কিন্তু এই ওয়ার্ডগুলো ব্যবহার করে থাকি। তো আশা করি এইগুলা কোন ধরনের পার্ট অফ স্পিচ আজকে থেকে এগুলা ক্লিয়ার হবে। এখন আমাদের প্রত্যেকটা আলাদা, আলাদা পার্ট অফ স্পিচ যেগুলা ছিল, প্রত্যেকটা আমরা ওইগুলা কি আমরা এক্সপ্লেইন করলাম। তো এখন হচ্ছে আমরা শুধুমাত্র একটা সেন্টেন্সের মাধ্যমে সবগুলা পার্ট অফ স্পিচ আবার রিক্যাপ করার চেষ্টা করি। যেমন একটা সেন্টেন্স যদি আমরা নেই যে, "Wow, the hungry cat chased the mouse under the table and quickly ate it." তো এখানে হচ্ছে সম্পূর্ণ একটা সেন্টেন্স আমরা নিছি। এখানে কিন্তু একটা সেন্টেন্সের ভিতরেই আমরা সব ধরনের পার্ট অফ স্পিচ আনার চেষ্টা করছি। সব ধরনের পার্টস অফ স্পিচ এখানে আছে। তো আমরা দেখার চেষ্টা করি এখানে কোন ওয়ার্ডটা কোন ধরনের পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার হইছে। যেমন সর্বপ্রথম এই হোয়াও। হোয়াওটা হচ্ছে এখানে মূলত আমাদের কোনো একটা দেখার পর আমরা অ্যামেজড, আমরা আমাদের মনের আবেগ প্রকাশ করতেছি। সো এখানে হোয়াওটা আসবে আমাদের কি হিসেবে? ইন্টারজেকশন হিসেবে। কারণ আমরা জানি যে কোনো ওয়ার্ড দ্বারা যখন আমাদের মনের আকস্মিক ভাব বা আবেগ প্রকাশ করে, তখন ওই ওয়ার্ডকে মূলত হচ্ছে আমরা ইন্টারজেকশন বলে থাকি। তো এখানে হওয়াটা হচ্ছে ইন্টারজেকশন। তারপর হচ্ছে যে দ্য হাংরি দ্য হাংরি ক্যাট চেজড দ্য মাউস আন্ডার দ্য টেবিল। তো ফার্স্ট অফ অল এখানে যে ক্যাট বুঝানো হয়েছে, ক্যাটটা এখানে নাম বুঝাইছে। সো ক্যাটটা এখানে হবে নাউন। তারপর হচ্ছে যে এখানে ক্যাটের আগে আমরা ব্যবহার করছি যে হাংরি, হাংরি ক্যাট। তার মানে ক্যাটের আমরা অবস্থা প্রকাশ করছি। ক্যাটটা হচ্ছে ক্ষুধার্ত। তার মানে এখানে যেহেতু আমরা জানি কোনো ওয়ার্ড দ্বারা যদি কোনো কিছুর কোনো নাউনের বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা এগুলা প্রকাশ করে তখন হচ্ছে আমরা তাকে কি বলি? অ্যাডজেক্টিভ বলি। সো এখানে হাংরিটা হবে অ্যাডজেক্টিভ। ওকে? তো দ্য হাংরি ক্যাট চেজড দ্য মাউস। তো চেজড মানে তাড়া করছে ওটার পেছনে। সো এখানে চেজটা কি করতেছে? মানে ওর ক্রিয়াটা বোঝানো হইছে, ওর অ্যাকশনটা বোঝানো হইছে। সো কোনো কিছুর যদি আমরা কাজ করা হওয়া বুঝাই কোনো ওয়ার্ড দ্বারা, ওই ওয়ার্ডকে আমরা কি বলি? ভার্ব বলে থাকি। সো এখানে চেজটা হচ্ছে ভার্ব। আমরা বুঝতে পারলাম যে এখানে হওয়াটা হচ্ছে ইন্টারজেকশন, হাংরিটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ক্যাট হচ্ছে নাউন কারণ এটা দ্বারা নাম বোঝানো হয়েছে, চেজটা হচ্ছে ভার্ব। তারপর এখানে দ্য মাউস, মাউসটাও হচ্ছে এখানে নাম বোঝানো হয়েছে, ইঁদুর বুঝাইছে। সো মাউসটা এখানে কি? এটাও এটা কি? এটা হচ্ছে নাউন। ওকে? সো হাউ দ্য হাংরি ক্যাট চেজড দ্য মাউস আন্ডার দ্য টেবিল। এখানে টেবিলটাও হচ্ছে নাউন, মানে টেবিল আমাদের একটা বস্তুর নাম বুঝাইছে। সো এখানে এটা হচ্ছে নাম। তো এখানে টেবিলের পূর্বে আমরা নাউনের পূর্বে একটা ওয়ার্ড বসাইছি যে আন্ডার। সো এখানে হাংরি ক্যাটটা মাউসটাকে চেজ করছে কোথায়? আন্ডার দ্য টেবিল, মানে টেবিলের কোথায়? টেবিলের উপরে না নিচে? এটা আন্ডার দ্বারা আমরা প্রকাশ করছি যে টেবিলের নিচে। সো টেবিলের পূর্বে আমরা একটা ওয়ার্ড বসাইছি আন্ডার। এর মাধ্যমে হচ্ছে আমরা ওই আ নাউনের সাথে টেবিলের সাথে বাক্যের যে বাকি অংশ তার সম্পর্ক স্থাপন করছি। সো এখানে আমরা বলতে পারি আন্ডারটা হচ্ছে প্রিপোজিশন। আন্ডার হচ্ছে প্রিপোজিশন। ওকে? তারপর হচ্ছে অ্যান্ড মানে আমরা একটা সেন্টেন্স শেষ করছি যে, "ওয়াও! দ্য হাংরি ক্যাট মাউস আ চেজড দ্য মাউস আন্ডার দ্য টেবিল।" মানে টেবিলের নিচে হচ্ছে আ ক্ষুধার্ত বিড়ালটি ইঁদুরটিকে তাড়া করছে। তারপর আরেকটা সেন্টেন্স এড করতেছি এক অংশ যে, "অ্যান্ড কুইকলি এইট ইট।" মানে এবং
তো আমরা আরেকটা অংশের সাথে যখন কোনো একটা আলাদা অংশ যুক্ত করব, যে ওয়ার্ড দ্বারা আমরা যুক্ত করব ওই ওয়ার্ডকে মূলত হচ্ছে আমরা কি বলি? কনজাংশন। সো এখানে এন্ডটা হচ্ছে কনজাংশন। ওকে। তারপর হচ্ছে কুইকলি এইট ইট। এটাকে খুব দ্রুত খেয়ে ফেলছে। সো খুব দ্রুত মানে এইট মানে ইটের পাস্ট ফর্ম আসছে এইট মানে খাওয়া, খেয়েছিল। তো এখানে এইটটা হবে যেহেতু কোনো একটা ক্রিয়া বুঝাইছে, কোনো একটা কাজ বুঝাইছে। সো এখানে এইটটা হবে ভার্ব। ওকে। সো এখানে ভার্বটাকে মডিফাই করছে, এর আগে একটা ওয়ার্ড বসে গিয়েছে কুইকলি। তো কিভাবে মানে খুব স্লোলি খাইছে না খুব দ্রুত খাইছে, ওটা বোঝানোর জন্য আমরা কুইকলি ওয়ার্ডটা বুঝাইছি। তো ভার্বকে মডিফাই করার জন্য আমরা কুইকলি বসাইছি। তো এখানে কুইকলিটা হচ্ছে আমার অ্যাডভার্ব হিসেবে কাজ করবে। এখানে কুইকলিটা কি হিসেবে কাজ করতেছে? কুইকলিটা কাজ করতেছে অ্যাডভার্ব হিসেবে। তারপর যে কুইকলি এইট ইট, ইট মাধ্যমে কাকে মানে খাইতেছে? যে ফার্স্ট অফ অল কেট মানে বিড়ালটা মাউসকে চেজ করছে, মাউসকে চেজ করার পর হচ্ছে তাকে খেয়ে ফেলছে। সো এখানে কুইকলি এইট ইট, ইট মানে ইটের মাধ্যমে কাকে বোঝানো হয়েছে? ইট মাধ্যমে ওই যে মাউসটাকে বোঝানো হয়েছে। সো আগে আমাদের নাউনটা ছিল মাউস, কিন্তু এখানে হচ্ছে আমরা নাউনের পরিবর্তে, আমরা মাউস তো বারবার রিপিট করব না, সো নাউনের পরিবর্তে হচ্ছে আমরা এখানে একটা ওয়ার্ড বসাইছি। সো এখানে ওয়ার্ডটা হচ্ছে ইট। এখানে ইটটা হবে কি? ইটটা হবে প্রোনাউন। সেখানে আমরা প্রত্যেকটা পার্ট অফ স্পিচই কিন্তু মানে এই সেন্টেন্সের মাধ্যমে আনার চেষ্টা করছি। এখানে ওয়াও দ্য হাংরি ক্যাট চেজড দ্য মাউস আন্ডার দ্য টেবিল অ্যান্ড কুইকলি এট ইট। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটা হচ্ছে ইন্টারজেকশন, হাংরিটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ক্যাটটা হচ্ছে নাউন, চেজডটা হচ্ছে ভার্ব, মাউস হচ্ছে নাউন, আন্ডার হচ্ছে প্রিপোজিশন, টেবিল হচ্ছে নাউন, এন্ড হচ্ছে কনজাংশন, কুইকলি হচ্ছে অ্যাডভার্ব, এইট হচ্ছে ভার্ব, ইট হচ্ছে প্রোনাউন। সব ধরনের পার্টস অফ স্পিচটাই কিন্তু এই সেন্টেন্সের ভিতর চলে আসছে। তো আশা করি আর পার্টস অফ স্পিচ সম্পর্কে আর কোনো কনফিউশন থাকবে না। পার্টস অফ স্পিচ কি, পার্টস অফ স্পিচ কত প্রকার, প্রত্যেকটা কাজ কি আমরা আলাদা আলাদা ভাবে দেখার চেষ্টা করছি। আর এখানে যে এই সেন্টেন্সের দি ব্যবহার করা হয়েছে ওইটা কিন্তু আর্টিকেল, ওইটা আমরা আলাদা ক্লাস করব, এটা বোঝার চেষ্টা করব। তো আমরা আজকে পার্টস অফ স্পিচের যেহেতু ক্লাস করছি, তো আমাদের প্রত্যেকটা পার্টের উপর আলাদাভাবে ডিপ আলোচনা করার সুযোগ ছিল না। আমরা প্রত্যেকটা টপিকের উপর, প্রত্যেকটা যেমন নাউনের উপর আলাদা ক্লাস হবে, প্রোনাউনের উপর আলাদা ক্লাস হবে, প্রত্যেকটা পার্ট অফ স্পিচের জন্য আমাদের আলাদা আলাদা ক্লাস হবে। ইন্টারজেকশনের তেমন একটা আমাদের প্রয়োজন পড়ে না আইএলটিএস এর ক্ষেত্রে। সো ইন্টারজেকশনের আমরা ডিটেইল ক্লাস করব না, বাট বাকি যে ৭টা আছে ওইটা সম্পর্কে আমরা ডিটেইল ক্লাস করব। তো নেক্সটে একটা একটা করে ক্লাস আপলোড হবে। আর পার্টস অফ স্পিচ সম্পর্কে কোনো কোয়েশ্চন থাকলে আজকের ক্লাসের কমেন্টের সেকশনে বলবো, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। ওকে। তো আল্লাহ হাফেজ। আজকের ক্লাস এতটুকু থাকুক। আল্লাহ হাফেজ।